একটু আগে রামু আমাকে দোকান থেকে ডেকে নিয়ে এলো, বলল তোমার নাকি কি জরুরি কথা আছে আমার সঙ্গে, মানে আর মাত্র কয়েকদিন পর তোমার বিয়ে করাচ্ছে। এই কয়েকদিন কাজকর্ম ছেড়ে নিজের বিয়ের দিকে একটু মনোযোগ দাও। এ বিষয়ে আমার মনোযোগ দেবার কি আছে বাবা? মেয়ে দেখা থেকে শুরু করে পছন্দ করার সবকিছু লিখিত মানে তুমি করলে, আর আর যা ব্যবস্থা করবার লাগে সব তুমিই করো। তোমার পছন্দই আমার পছন্দ। এসব তো ঠিক আছে, কিন্তু তুমি যেহেতু বড়, তাহলে তোমার উপস্থিত থাকাটাও তো জরুরি, তাই না? আচ্ছা বেশ বেশ, তাহলে বলো আমাকে কেন ডেকে এনেছো বলো। আজকে বাজারে গিয়ে হবু বৌমার জন্য কিছু গয়না নিয়ে এলাম। বেশি টাকা খরচ করিনি বুঝলে, এমনিতেও গরিব মানুষ, গয়নার মূল্য কি বুঝবে। কিন্তু বাবা, সে এ বাড়ির বউ হয়ে আসছে, ভালো জিনিস পাওয়াটা তো তার অধিকার। সারা জীবনই তো এ বাড়িতে থাকবে, ভালো জিনিস ব্যবহার করতে পারবে অনেক। আপাতত অল্প দামে যা কখনো পেয়েছি সেগুলো নিয়ে এসেছি, ভাবছি আগামীকাল রামুকে দিয়ে পাঠাবো। স্বর্ণের জিনিস হাতে কেন পাঠাবে? তুমি নিজে গিয়ে না হয় দিয়ে এসো। এই কথাটাও ঠিক বলেছ, যা দিনকাল পড়েছে কারোর উপর বিশ্বাস করা মুশকিল। বেশ, তাহলে আমি গিয়ে দিয়ে আসব। সেই ভালো বাবা। মানলাম একমাত্র মেয়ের বিয়ে, তুমি খুব ভালোভাবেই জিনিস দিতে চাও, কিন্তু তা বলে সারা জীবনের সঞ্চয়গুলো এইভাবে উড়িয়ে দেবে? এ তুমি কেমন কথা বলছো বিমলা? আমাদের এত ৫-১০টা ছেলে মেয়ে নেয়, একমাত্র মেয়ে, ওকে যদি সুন্দর মতো বিদায় দিতে না পারি, তাহলে আমার সারা জীবনের সঞ্চয় কোনো কাজের নয়। মেয়ে তো বিয়ে করে অন্যের বাড়িতে চলে যাবে, কিন্তু তারপর আমাদের যে চলতে হবে, হিম খেতে হবে, সে কথা ভেবে দেখেছো একটিবারও? সারা জীবন খাটাখাটনির কাজ করে যা কামাই করেছি, সেগুলো দিয়ে আমাদের সংসার ভালোই চলেছে। এখনো কোনো অসুবিধে হবে বলে তো মনে হয় না। এখনই তো তোমার শরীরে নানা রকমের রোগবালাই আক্রমণ করছে, আর কদিন গেলে কি তুমি কাজকর্ম করতে পারবে কিনা তারও কোনো ঠিক নেই। ওর সাথে মেয়ের বিয়েতে এতগুলো টাকা খরচ করছো। গিরিশবাবু একজন স্বনামধন্য লোক, তার বাড়িতে যেহেতু মেয়ের বিয়ে দিচ্ছি, তার মন মতো হতে হবে সব কিছু, না হয় লোকের কাছে সম্মান বলতে আর কিছুই থাকবে না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, এত বড় বাড়িতে এত বড় ঘরে মেয়ের বিয়ে দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। গিরিশবাবু ভালো মানুষ, আর তার ছেলে যথেষ্ট ভদ্র আর নম্র স্বভাবের ছেলে। ও বাড়িতে বিয়ে হলে যেন খুব সুখী থাকবে তোমার মেয়ে। ভালো মানুষ বটে, কিন্তু বড্ড লোভী। না হলে আমাদের এমন অবস্থা জানা সত্ত্বেও কখনো কি ওরা এটা ওটা আবদার করতো বলো? এখন এসব কথা বাদ দিয়ে 2 দিন পরে তাদের যে নেমন্তন্ন করেছি তার ব্যবস্থা করো, যাও। আর সপ্তাহখানেক বাদে বিয়ে, অযথাই এখন নেমন্তন্ন করে খরচা বাড়ালে। তুমি আবার এখন আমাদের বাড়ির সামনে আসতে গেলে কেন? বিয়ের আগে এভাবে দেখা করা ঠিক না। আমি জানি, কিন্তু এসেছি একটা কারণে। কি কারণ শুনি? বলছি আর কদিন পরে তো আমরা তোমার বাড়িতে একটা ছোট্ট নেমন্তন্নের জন্য আসছি, তাই ভাবলাম তোমার জন্য একখানা শাড়ি নিয়ে আসি। মাত্র কয়েকদিন আগেই তো তোমার বাবা আমায় 5খানা শাড়ি দিলেন, আবার আবার এটার কি দরকার ছিল বলো তো? আমি জানি তোমার অনেকগুলো শাড়ি আছে, কিন্তু এই শাড়িটার ব্যাপার আলাদা, কেননা আমি নিজে তোমার জন্য পছন্দ করে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, বেশ করেছো, এনেছি যখন আমি ফেরত দিয়ে দিতে চাই না। দাও শাড়িটা। যেদিন আমরা তোমাদের বাড়িতে নেমন্তন্নে আসব, সেদিন তুমি এই শাড়িটা পরলে আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি এই শাড়িটাই পরবো নিমন্ত্রণের দিন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখন আসছি, কেউ আবার দেখলে খারাপ ভাববে। তুমি যে এই সময় আমার বাড়িতে এসেছো, তোমার বাবা এই বিষয়ে জানে? পাগল হয়েছো নাকি?
বাবা এমনিতেই প্রচুর মাথা গরমে মানুষ। যদি এটা বলতাম যে তোমার বাড়িতে আসছি, তাহলে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিতেন। যেটা ভেবেছিলাম সেটাই। এখন তাহলে তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুমিও এখানে দাঁড়িয়ে না থেকে বাড়ির ভেতরে যাও। কয়েকদিন পর দেখা হচ্ছে, কেমন? শুধু দেখা? আর কটা দিনই তো বাবা মার সঙ্গে আছি। এরপর বিয়ে করে তো সারা জীবনের জন্য তোমার বাড়িতে চলে যেতে হবে আমাকে। সে তো বটে। আচ্ছা, আমি এখন আসছি। আরে শঙ্কর বাবু, বহুদিন পর আপনার সঙ্গে দেখা হলো। কেমন আছেন আপনি? ওপরওয়ালা যেমন রেখেছেন আর কি। শরীরটা একটু খারাপ যাচ্ছে, কিন্তু বাকি সব ঠিক আছে। সে কি কথা! কদিন পর মেয়ের বিয়ে দেবেন, এখন কি অসুস্থ হলে চলে? নিজের শরীরের যত্ন নিন, এ সময় অসুস্থ হলে চলবে না। মেয়ের বিয়ের জন্য খাটাখাটনি করতে করতেই তো দিন যাচ্ছে। শরীরের যত্ন নেওয়া বা বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছি না। যাকগে, আপনি এত সকাল সকাল বাজারে কি করছেন? বাড়ির চাকরদের বাজারে পাঠালে তারা ভালো খাবার না দিয়ে সস্তায় পচা মাছ মাংস দিয়ে যায়। টাকা মেরে খাওয়ার ধান্দা, তাই ভাবলাম নিজেই এসে বাজারটা করি। বেশ বেশ, সেটাই ভালো। বলছি, আর 3 দিন পরে আপনার বাড়িতে নেমন্তন্ন খেতে আসছি। সব ব্যবস্থা করা আছে তো? অবশ্যই অবশ্যই। আপনার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক গড়ে উঠতে চলেছে। আপনাদের আপ্যায়নে কোনো ত্রুটি আমি রাখব না। সেই যেন হয়। আমি আবার এসব ব্যাপারে খুব বাজ বিচার করি। যদি আপ্যায়নে ত্রুটি থাকে, সেই নেমন্তন্ন আমি গ্রহণ করি না। আপনি বড় মানুষ, এমন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে নিরাশ হওয়ার সুযোগ দেব না। সবে তোমার আসবার সময় হলো কাকু। আমি সেই বিকেল থেকে তোমার অপেক্ষায় বসে আছি। আরে কি বলবো, মেয়ের বিয়ের চিন্তায় কয়েকদিন কাজকর্ম ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আবার টাকার সংকট দেখা দিয়েছে, তাই আজকে আবার কাজে নেমে পড়লাম। কাল যে গিরিশ বাবুরা আমাদের বাড়িতে আসবেন, সেই খবর তোমার আছে? সে খবর কি আর আমি ভুলতে পারি? সারাদিন তো মাথা এখন সেই চিন্তায় থাকে। তুমি যেই বাবুর্চিদের কথা বলেছিলে, আমি তাদের সঙ্গে কথা বলে এসেছি। তারা কালকে সকালে এসে রান্নাবান্না শুরু করে দেবে। যতক্ষণ তুই আছিস আমার আর কোনো চিন্তা নেই। তুই আমার নিজের ছেলের মতো, সব দায়িত্ব মাথায় তুলে নিয়েছিস। এসব কথা বলে আমাকে ছোট করো না কাকু। তুমি আমার জন্য জীবনে যা যা করেছো, তার সামনে এসব কিছুই না। গিরিশ বাবু ভারী অহংকারী লোক। কোনো জিনিসে যদি তার মন ভরে না, তাহলে ভরা বাড়ির সামনে আমাদের অপমান করবে। সেই নিয়ে ভয়ে ভয়ে আছি। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো কাকিমা। আমি আর কাকু এসব দিক সামলে নেব। তুমি শুধু বাড়িটা একটু ভালোভাবে গুছিয়ে ফেলো। সবে মাত্র কাজ থেকে ফিরলাম, খানিকক্ষণ বিশ্রাম নিই। বিমলা, তুমি আমাকে একটু চা করে দাও। এরপর আবার রবিকে নিয়ে বের হতে হবে বাজারের দিকে। হ্যাঁ হ্যাঁ, আমিও কিছুক্ষণ একটু বিশ্রাম নিই। আজকে সারা রাত বিশ্রাম পাবো না। হ্যাঁ, কিছুক্ষণ শুয়ে থাক বাড়ির ভেতর। মেয়ের বিয়ের কারণে নিজেও খাটাখাটনি করছো, আবার ছেলেটাকেও কত কষ্ট দিচ্ছ। দেখো তো। আরে কাকিমা, ছোটবেলা থেকে একা বড় হয়েছি, কখনো জানতাম না এসব বিয়ে অথবা উৎসব পার্বণের আমেজ কেমন। জীবনেই প্রথম এসবের অভিজ্ঞতা নিচ্ছি। হ্যাঁ, আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। যা গরম পড়েছে বাইরে, বাড়ি থেকে বের হতে ইচ্ছে করে না। একটু শরবত পান করুন, এরপরে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন। আমার আবার দুপুরের খাবার দেরিতে খেতে একদমই ভালো লাগে না।
আমি জানতাম গিরিশবাবু খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই শৌখিন, তাই নিজে বাজারে গিয়ে বাজারে সবচেয়ে ভালো মাছ মাংস আপনাদের জন্য নিয়ে এসেছি। এত আয়োজন করবার কি দরকার ছিল বলুন তো কাকু? কি দরকার ছিল মানে? তাদের মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে যাবে, আমাদের আদর আপ্যায়ন করা তাদের দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ গিরিশবাবু, আপনি ঠিক বলেছেন। যাদের সঙ্গে আমার মেয়ে বাকিটা জীবন থাকবে তাদের এইটুকু আপ্যায়ন না করলে হয়? বাহ, পাবদা মাছ আছে দেখছি। আমি তাহলে সবার আগে মাছ দিয়ে শুরু করি। মা হে মা, মাছের মাথাটা গিরিশবাবুর পাতে তুলে দে। মাছের মাথা আমার আর তপনের দুজনেরই ভীষণ প্রিয়, বুঝলেন? কিন্তু বাবা, মাছের মাথা তো শুধু একটাই আছে। কি বলছিস কি? ও হ্যাঁ, তাই তো, আমি তো শুধু একটাই নিয়ে এনেছিলাম। মানে বাড়িতে কোনো বিশেষ অতিথি এলে আমরা সব সময় মাছের মাথা পরিবেশন করি, এতে অতিথির মহত্ব প্রকাশ পায় বলে আমরা মনে করি। ক্ষমা করবেন গিরিশবাবু, আমার আসলে জানা ছিল না আপনারা মাছের মাথা এতটা শখ নিয়ে খান। বাবা, সামান্য একটা মাছের মাথাই তো, তুমি ওটা খেয়ে নাও, আমি অন্য কোনো তরকারি নিচ্ছি। ছি 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 ছি, যারা সামান্য নেমন্তন্ন করে ভালো মতো খাওয়াতে পারে না তাদের বাড়িতে আমি ছেলের বিয়ে দেব, আমার মান সম্মান কিছু থাকবে না। কিন্তু বাবা, এটা তো ছোটখাটো বিষয়। চুপ কর, একটাও কথা নয়। এসব ছোটখাটো জিনিস থেকেই অনেক বড় ব্যাপার লক্ষ্য করা যায়। এ বাড়ির মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না। চলো তপন। গিরিশবাবু, দয়া করুন, আমার বিরাট ভুল হয়েছে, দয়া করে এভাবে চলে যাবেন না। ভেবেছিলাম আর কদিন পরে মেয়েটাকে বিয়ে দিয়ে একদম নিশ্চিন্ত হয়ে যাব, তারপর আমরা দুজন মিলে সুখে শান্তিতে কোনোভাবে দিন কাটিয়ে দেব। কিন্তু দেখো আজকে কি হয়ে গেল। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, ওই গিরিশবাবু লোকটা প্রচণ্ড লোভী আর অহংকারী একজন মানুষ। আমি আগে থেকেই ভয়ে ছিলাম এমন কিছু একটা ঘটবে। ভেবেছিলাম তারা বড় লোক, তাদের বাড়িতে বিয়ে হলে আমার মেয়ে সারা জীবন সুখে থাকবে, কিন্তু আমার সব স্বপ্ন আজকে মাটিতে মিশে গেল। কিন্তু আমার তো মনে হয় ভালোই হলো এই লোভী পরিবারে আমাদের মেয়ের বিয়ে না হয়ে সামান্য মাছের মাথা না পাওয়ার জন্য এত বড় কাণ্ড ঘটিয়ে গেল। ভেবে দেখো তো, ভবিষ্যতে কোনো কাজের হেরফের হলে হেমার প্রতি কত অত্যাচার করতো তারা। গ্রামের প্রায় চেনা পরিচিত সবাই জানে তপনের সঙ্গে হেমার বিয়ে ঠিক হয়েছে। এখন যদি লোকের সামনে গিয়ে বিয়ে ভেঙে যায়, যদি লোকে শোনে বিয়ে ভেঙে গেছে, তাহলে আমার মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। এমনিতেও তোমার শরীরটা ভালো নয়, তার উপর যদি আবার এই সব নিয়ে বেশি চিন্তা করো, তাহলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে গো। সামান্য একটা মাছের মাথার জন্য তিনি আজকে বাজেভাবে আমাকে অপমান করে গেলেন। এ অপমানের জবাব আমি কোনো দিন একদিন না একদিন অবশ্যই দেব। কাল যেসব কাহিনীগুলো হলো, তারপর আবার জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? অযথা এসব কথা বলে সময় নষ্ট না করে আমায় কেন এখানে ডেকে এনেছো সে কথাই বলো। তুমি আমার উপর রেগে আছো কেন হেমা? এখানে তো আমার কোনো দোষ নেই, বলো। যা কিছু হয়েছে সব কিছুই বাবার কারণে হয়েছে। কিন্তু তিনি যখন আমাদের অপমান করছিলেন তখন তুমি চুপ করেছিলে, আমাদের হয়ে দুটো কথা বলতে পারতে, কিন্তু তুমি সেটা না করে পুরোটা সময় চুপ করেছিলে। আশ্চর্য ব্যাপার, তুমি তো জানো বাবা কত রাগী একজন মানুষ, আর আমি তাকে কতটা ভয় পাই। তবু আমি চেষ্টা করেছিলাম দু একবার তাকে আটকানোর। এখন তো মনেই হচ্ছে ভালো হলো তোমার সঙ্গে আমার বিয়ে হবে না, কেননা তোমার মধ্যে সেই সাহসটুকুও নেই যে তুমি আমার হয়ে দুটো কথা বলবে। এখন কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করছো হেমা।
আমি জানি বাবা যেটা করেছে সেটা একদমই উচিত করেনি, কিন্তু আমি চেষ্টা করছি সব কিছু ঠিক করবার। আমার কোনো কিছুর করার দরকার নেই, কেননা আমি চাই না সব কিছু আগের মতো হোক। তোমার বাবা আমার বাবাকে যেভাবে অপমান করেছে, তারপর আমি চাই না তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠুক। হেমা, তুমি আমার বাবার ভুলের শাস্তি আমাকে দিতে পারো না। যদি তিনি আমায় অপমান করতেন আমি সয়ে নিতে পারতাম, কিন্তু অপমানটা যেহেতু আমার বাবার উপর এসে পড়েছে, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি সব কিছু ভুলে নিজের জীবন নিয়ে এগিয়ে যাও তুমি। কত কষ্ট করে সব কিছুর আয়োজন করেছিলে, কত ধারণা করেছিলে, সব পরিশ্রম ভেস্তে গেল। আমি কত স্বপ্ন দেখেছিলাম আমার মেয়ের বিয়ে দেব, মেয়ে সুখী হবে, কিন্তু সব স্বপ্ন আজকে শেষ হয়ে গেল। পয়সাওয়ালা মানুষেরা এরকমই হয় কাকু। তাদের মধ্যে দয়া মায়া বলতে কিছুই থাকে না। তাদের মধ্যে থাকে শুধু স্বার্থ আর লোভ আর মাথা ভর্তি অহংকার। একজন অহংকারী মানুষ, সেটা আমি খুব ভালো করেই জানতাম, কিন্তু এতটা জঘন্য মনের মানুষ সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। যা বলেছ, তাই সামান্য একটা মাছের মাথা নিয়ে কেউ বিয়ে ভেঙে দেয়? ওনার মন এতটা ছোট জানা ছিল না। ওনার ছেলে তপনের থেকেও আরো ভালো ছেলের সঙ্গে যদি আমি আমার মেয়ের বিয়ে না দিয়েছি, তাহলে আমার নাম ধোপা শঙ্কর নয়। আর আমার মেয়ের বিয়েতে এত পাবদা মাছের মাথা রাঁধবো, লোকে খেয়ে শেষ করতে পারবে না। কাকু, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা ভালো নয়, তাই তুমি যা তা বকছো। একটু স্থির হও, নিজেকে সামলানোর চেষ্টা করো। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। না রবি, যে পাবদা মাছের মাথার জন্য এত বড় কাণ্ড হয়ে গেল, আমি এতভাবে অপমানিত হলাম, আর আমার মেয়ের বিয়ে ভেঙে গেল, সেই মাছের মাথা দিয়ে আমি প্রতিশোধ নেব। তপনের চেয়েও ভালো ছেলের খোঁজ করতে গেলে পুরো গ্রাম তন্ন তন্ন করে ফেলতে হবে। যদি পাতাল লোকেও যেতে হয় তাও যাব, কিন্তু তপনের থেকে ভালো ছেলে খুঁজে বের করব, আর এমন জমজমাট ভাবে মেয়ের বিয়ে দেব, পুরো গ্রাম দেখবে আর জ্বলবে। এত বেলা করে কেন বাড়ি ফিরলে তপন? সে কোন সকালবেলা বেরিয়েছিলে? সারাদিন বোধহয় খাওয়া দাওয়া করনি। আমি কোনো ছোট বাচ্চা নই যে আমাকে নিয়ে এত ভাবতে হবে তোমাকে। তুমি নিজে খাওয়া দাওয়া করো, নিজের শরীরের যত্ন নাও, তাহলেই হবে। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে এভাবে কথা বলছো? অসভ্য ছেলে কোথাকার! হ্যাঁ, আমি তোমার মুখে মুখে তর্ক করছি, তোমার কথার উল্টো জবাব দিচ্ছি। এখন তুমি কি করবে? আমাকে বাড়ি থেকে বের করে দেবে? তাই দাও, অন্তত আমি এখান থেকে একটু মুক্তি পাবো। তুমি তো আগে কখনো আমার সঙ্গে এইভাবে কথা বলনি তপন। হঠাৎ আজকে কদিন ধরে তোমার মধ্যে এমন পরিবর্তন দেখে আমি খুবই অবাক হচ্ছি। আমার মধ্যে যে পরিবর্তন দেখছো, সেটার কারণ হলে তুমি আমাকে বাধ্য করেছো তোমার প্রতি অসম্মান দেখাতে। মুখ সামলে কথা বলো তপন। আমি এভাবেই কথা বলবো। তুমি কি করবে? কি আমাকে মারবে? তুমি কি মনে করো তোমার কাছে টাকা আছে তাই তুমি সবাইকে নিজের ইচ্ছার মতো চালাতে পারো? তপন, তুমি শুধুমাত্র তোমার কারণে হেমাকে বিয়ে করতে পারিনি। একটা তুচ্ছ ব্যাপারের জন্য তুমি বিয়ে ভেঙে দিয়েছো। বুঝেছি, ওই মেয়ে তোমাকে শিখিয়ে দিচ্ছে আমার সঙ্গে এমন ব্যবহার করতে, তাই না? আমি কোনো ছোট বাচ্চা না যে ও আমাকে শিখিয়ে দেবে। আমি যা করছি নিজের থেকেই করছি, কেননা আমি বুঝে গেছি তোমায় ভয় পেয়ে কোনো লাভ নেই। তুমি একজন অহংকারী আর স্বার্থপর মানুষ, শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবো। আজ হঠাৎ এত বড় মাছ নিয়ে হাসি মুখে বাড়িতে আসছো? কতদিন পর তোমার এভাবে হাসতে দেখলাম। এই হাসির পেছনে একটা কারণ আছে, আর সেই কারণ শুনলে তুমি নিজেও খুশি হয়ে যাবে। দেরি না করে বলো তো, তাহলে শুনি কি হয়েছে, কি তার কারণ।
বহুকাল হয়ে গেল আমি নিজেও ভালোভাবে হাসিনি। পাশের গ্রামে কিছু কাপড় দিতে গিয়েছিলাম, সেখানে একটা ভালো পাত্রের সন্ধান করে এলাম আমাদের হেমার জন্য। মাত্র কদিন আগেই তো বিয়ে ভাঙলো, এখন আবার তুমি নতুন পাত্র দেখে এসেছো নাকি মেয়ের জন্য? তারা কি আগের ঘটনা কোনো কিছু জানে? ওরা সব কিছু জানে এবং আমি ওদের বুঝিয়ে বলেছি, আর ওরা এই বিয়েতে রাজি আছে। আর গিরিশ বাবুর মতো ওদের তেমন কোনো চাহিদাও নেই। তাহলে তো খুব ভালো সংবাদ। কতদূর পর্যন্ত কথা আগালো? 3-4 দিন পর তারা আমাদের বাড়িতে আসবে হেমাকে দেখার জন্য। তারপর বসে দুই পরিবার মিলে বিয়ের দিনক্ষণ ঠিক করব। এবার যদি অন্তত ভালো কিছু একটা হয় তাহলে আমি মন্দিরে গিয়ে 101 টাকার পুজো দিয়ে আসব। আমিও প্রার্থনা করছি যেন আমার মেয়েটা জীবনে সুখী হতে পারে, আর সেজন্য আমায় যা কিছু করা লাগে আমি করব। এখন বাড়ির বাইরে না দাঁড়িয়ে থেকে ভেতরে এসে বিশ্রাম নাও। বিশ্রাম তো নেব, কিন্তু তার আগে তুমি এই মাছটা নিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও। আজকে জমিয়ে মাছের মাথা দিয়ে ভাত খাবো। বহুদিন পরে ঘরে সুখ শান্তি ফিরে এসেছে। আর তাড়াতাড়ি আমি হেমাকে খবরটা দিই, আমার আর তর সইছে না। কেমন আছেন গিরিশ বাবু? দিনকাল কেমন যাচ্ছে আপনার? আপনি আপনি এ সময় আমার বাড়ির সামনে কি করছেন? আর আপনার সাহস হলো কি করে আমার বাড়ির সামনে আসবার? একটু মাথা ঠান্ডা করুন। আমি আপনার সময় নষ্ট করতে আসিনি, শুধু একটু খুশির খবর সংবাদ আপনাকে দেওয়ার জন্য এসেছি। কেমন খুশি সংবাদ শুনি? যখন আপনি হেমা আর তপনের বিয়ে ভেঙে দিয়েছিলেন, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আরো ভালো ঘরে আমার মেয়ের বিয়ে দেব, আর আমার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। আপনি আমার মেয়ের বিয়ে কোন পরিবারে দেবেন সেটা আপনি বুঝবেন। এখানে আমাকে এসে এসব বলবার কি দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। যদি আপনি সেদিন আমাকে অপমান করে বিয়ে ভেঙে না দিতেন, তাহলে আমি আপনার মতো লোকের বাড়িতে আমার মেয়ের বিয়ে দিতাম, যেটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতো। আর তাই আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আমি নিজে হেঁটে যেহেতু এসেছি, নিজেই বের হয়ে যেতে পারবো। আর 2 দিন পর আমার মেয়ে হেমার বিয়ে, তাই আপনাকে নেমন্তন্ন করতে এলাম। আপনার কি মনে হয় আপনি নেমন্তন্ন করে আমি আপনার বাড়িতে যাব? আমি আপনাকে জোর করব না, তো আপনি এলে আমি খুশি হব। বিয়ের বিশেষ খাবার হলো দই কাতলা আর বড় পাবদা মাছের মাথা। তপন, আমি ভাবতে পারিনি তুমি আমার নেমন্তন্ন গ্রহণ করবে। খুব খুশি হলাম। আমি এখানে নেমন্তন্ন খেতে আসিনি কাকু, আমি আপনার কাছে অনুরোধ করতে এসেছি যেন এই বিয়েটা না হয়। এখন তুমি এ কথা বললেও কোনো লাভ হবে না, বিয়ে হবেই। আমি জানি বাবা, আপনাকে অপমান করবার পর আপনি খুব কষ্ট পেয়েছেন, কিন্তু তার শাস্তি আমাকে দেবেন না? আমি তো চেয়েছিলাম তোমার আর হেমার বিয়ে হোক, কিন্তু তোমার বাবা সেটা হতে দিলেন না। তোমরা বড় জমিদার আর আমি সামান্য একজন ধোপা। আমি জানি আমার উপর অভিমান থেকে আপনি এত বড় সিদ্ধান্ত নিয়েছেন শঙ্করবাবু, কিন্তু যদি আমি নিজের কৃতকর্মের জন্য আপনার কাছে ক্ষমা চাই, তাহলে কি এই বিয়েটা আটকাবেন? আপনিও এসেছেন গিরিশ বাবু। অহংকার আমাকে গ্রাস করে ফেলেছিল, কিন্তু যখন দেখলাম আমার অহংকারের কারণে আমার ছেলের জীবনের সুখ হারিয়ে গেছে, তখন আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছি। আমি শুনে খুশি হলাম আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, কিন্তু এখন তো খুব দেরি হয়ে গেছে। আমি হাতজোড় করছি, আমি খুব করে চাই হেমা আমার ছেলের বউ হোক, তাতেই আমার ভুলের প্রায়শ্চিত্ত হবে। আমি জানতাম তপন হেমাকে খুব পছন্দ করে, আর হেমার বিয়ে ঠিক হয়েছে শুনলে তখন নিজেকে আটকাতে পারবে না।
তাই আমি এই মিথ্যে বিয়ের নাটক সাজিয়েছিলাম। তার মানে হেমার অন্যত্র বিয়ে ঠিক হয়নি? না, এসব আমি শুধুমাত্র আপনাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য করেছিলাম, আর আমার পরিকল্পনা কাজ করেছে। তার মানে আজকে এখানে কোনো বিয়ে হচ্ছে না? হবে, অবশ্যই বিয়ে হবে। তোমার আর হেমার বিয়ে হবে আজকে এখানে। শঙ্করবাবুর মিথ্যে বিয়ের নাটকটা কেন হয়? আমরা সত্যই বানিয়ে ফেলি। হ্যাঁ, আর এই বিয়েতে বিশেষ বিশেষ খাবার হলো বড় পাবদা মাছের মাথা। এমনই মজার মজার সব গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।